হ্যালো বাগানপ্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির গার্ডেন ট্যুর এবং হারভেস্টিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে জুন মাসের 29 তারিখ আপনাদের সাথে শেয়ার করব বাগানের বর্তমান অবস্থা, অর্থাৎ এই মাসের শেষের দিকে আমার বাগানের কী অবস্থা। এই পুরো ভিডিও জুড়েই থাকবে আজকের বাগানের বিস্তারিত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মাসের শেষের দিকে, অর্থাৎ জুন মাসের শেষের দিকে বাগানে কোন কোন সবজি হারভেস্ট করলাম, আর যেসব সবজি এখনও হারভেস্ট করার উপযুক্ত হয়নি সেগুলো সব মিলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার বাগানের বর্তমান অবস্থা। প্রথমেই দেখছেন যে এখানে যে লাউয়ের গাছগুলো আমি রোপণ করেছি এই সবগুলো হচ্ছে মাটিতে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমি প্রতি বছরই বাংলাদেশের মতো মাটিতে লাউয়ের গাছ রোপণ করে থাকি এবং এখান থেকে প্রচুর লাউ হারভেস্ট করি। তো প্রথমে যে একটি লাউ, এই যে দেখেন, এই জুন মাসের 29 তারিখ, এই যে চমৎকার এই লাউটি। এটি চাইলেও আমি আজকে অথবা দু একদিনের মধ্যেই হারভেস্ট করতে পারবো। আর গাছগুলোর অবস্থা যদি বলি অনেক ভালো, খুবই হেলদি এবং একটা পাতাও কিন্তু হলুদ হয়নি। তারপরে ওই পাশে আর একটা লাউ আছে, এই যে মাটির মধ্যে, এই যে দেখেন, আসলে মাটির মধ্যে লাউ দেখতে অসম্ভব ভালো লাগে, কেননা বাংলাদেশে যে ক্ষেতে লাউ চাষ করা হয় সেগুলো আসলে দূর থেকেও দেখতে যেমন ভালো লাগে, কাছে আসলেও দেখা যায় ধরে আছে এরকম। তো এগুলো দেখতে আসলে ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি মাটির মধ্যে এই লাউ চাষটি করি অনেক বছর ধরে। আমি বেশ এনজয় করি এটি। তারপরে এই যে এখানে একটা লাউ দেখেন, একদম গুড়ায় এসেছে এবং এটি একেবারেই এখন কচি একটা লাউ। এই যে দেখেন, অসম্ভব সুন্দর একটা লাউ। আর এই গাছটি আমার গ্রাফটিং করা একটা গাছ, অর্থাৎ দুইটা ভ্যারাইটি একটা গাছে আসবে। এই যে দেখেন, এখানে যদি একটু দেখেন, এখানে গ্রাফটিং করা। তো এই লাউটি এসেছে এবং এই গাছে আরও প্রচুর লাউ এসেছে। ওই যে দেখেন, ওইখানে আছে, উপরে আছে। তো দুটা ভ্যারাইটি আমি এবছরে একসাথে করেছি। তারপরে আপনাদেরকে নিয়ে আসলাম এখানে আমার ক্ষীরা ক্ষেত, বাংলাদেশি ক্ষীরার যে ক্ষেত সেটি, এবং এখান থেকে কিছুদিন আগে একটি ক্ষীরা হারভেস্ট করেছি। আজকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ ক্ষীরা এসেছে। এই যে দেখুন, এই যে এখানে আরেকটা, তারপরে এখানে আরেকটা। এই ক্ষীরাগুলো অনেক বড় হয় এবং এখান থেকে আমি কিছুদিন আগে একটা ক্ষীরা হারভেস্ট করেছি। আর এরকম প্রচুর ক্ষীরা এসেছে গাছে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন জানেন যে আমি অনেক বছর ধরে ঠিক বাংলাদেশের মতো এই মাটিতে ক্ষীরার গাছ লাগিয়ে থাকি এবং ক্ষীরা হারভেস্ট করাটা মাছা থেকে সবচেয়ে আনন্দের ভালো লাগে সেটি হলো মাটিতে। আর বাংলাদেশে কিন্তু মাটিতে ক্ষীরা চাষ হয়, আপনারা জানেন যে সেখানে প্রচুর ক্ষীরা আসে এবং দেখতেও বেশ ভালো লাগে। তার জন্যই কিন্তু আমি অনেক বছর ধরে এই মাটিতে ক্ষীরার গাছগুলো রোপণ করে থাকি। এবং বিশেষ করে এই ক্ষীরার গাছে বাগানে যখন আমি ক্ষীরা খুঁজতে থাকি, কোথায় ক্ষীরা আছে, এটি কিন্তু আমি খুব এনজয় করি, আমার কাছে অনেক ভালো লাগে। হঠাৎ করে একটা ক্ষীরা দেখা গেল, এটি সত্যি ভালো লাগার। তো এই জুন মাসের 29 তারিখে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কত সুন্দর ক্ষীরা এসেছে। এগুলো কিন্তু আরও অনেক বড় হবে। তারপরে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লতিরাজ কচু। এই লতিরাজ কচুটা আমি বাইরে রোপণ করেছি খোলা আকাশের নিচে, এবং এই প্রথম আমি এই লতিরাজ কচুটি
আমার বাগানে রোপণ করেছি। তো মাশাআল্লাহ এবছর আমি প্রথম রোপণ করার পরেও আমি পুরোপুরি পরিচর্যার বিষয়টা যদিও ওরকম জানি না, তারপর আমি যতটুকু চেষ্টা করেছি গাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করার পরে এই দেখেন খোলা আকাশের নিচে, এটা কোনো গ্রিন হাউস বা এটা কোনো পলিটেনে নাই, দেখুন কত সুন্দর লতা এসেছে। এই যে লতি, প্রচুর লতি এসেছে। তো এখনও তো সামার অনেক বাকি, আরও লতি আসবে। তো আপনাদের একটা কথা বলি, সব কচু থেকে কিন্তু লতি পাওয়া যায় না, লতির জন্য আলাদা কচু হতে হয়, এবং যেগুলোতে লতি আসে সেগুলো আলাদা। এই যে দেখেন এটি কত সুন্দর একটা লতি এসেছে, এই যে, আর গাছটা যদি দেখেন কত হেলদি, এই যে এখানেও আরও প্রচুর। তো এরকম সবগুলো গাছ থেকেই কিন্তু এই যে এটা থেকেও লতি বের হচ্ছে। এই যে লতি কিন্তু দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে আপনার পানির আর একটা হচ্ছে শুকনোর। তো এটি হচ্ছে আমার শুকনো লতি, যে শুকনো যে জায়গায় যে লতিটা হয় সেই লতি এটি, আর একটা পানির মধ্যে হয় সেই গাছটিও আমার আছে। এই দেখেন আমি এখন পর্যন্ত ইংল্যান্ডে মাটিতে যারাই কচু রোপণ করেছেন আমি দেখেছি যে অনেকেই বিশেষ করে এই লতি রাজকচু সেটি কিন্তু গ্রিন হাউস অথবা পলিটেনের রোপণ করেছেন। আমি প্রথম দেখলাম যে বাইরে রোপণ করে হয় কিনা, অর্থাৎ কোনো টব বা এরকম কোনো বাকেট কিছু না, এটা সরাসরি আমার মাটিতে রোপণ করা। এই যে দেখেন, আর এখনও তো সামার বলতে তো শুরুই হয়েছে মাত্র, প্রচুর লতি হবে আশা করি। এই যে দেখেন অসম্ভব সুন্দর। অনেকেই এই লতিটা পছন্দ করেন, আবার কেউ কেউ আছেন পানির লতি পছন্দ করেন। আর এই লতিটা কিন্তু চিকন হয়, আর পানিতে যেটা হয় সেটা কিন্তু একটু বড় হয়। এই দেখেন মাশাআল্লাহ, এই দেখেন কত লতি এসেছে, এই দেখেন। আর এখানেও একটা ক্ষীরা গাছ আমি রোপণ করেছিলাম। তো এই যে এখানে একটা ক্ষীরা আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখেন এটাও কিন্তু মাটির মধ্যে। এটাও বাংলাদেশি ক্ষীরা। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার যে সিমের গাছগুলো রোপণ করেছেন সেগুলো একটু শেয়ার করবেন আমাদের সাথে। তো আজকে আপনাদেরকে এই বাগান ট্যুর এবং হারভেস্টিং ব্লকে আপনাদেরকে অবশ্য আমি এই সিমের গাছগুলো দেখাবো। এটি হচ্ছে ইপসা 2। তো ইপসা 2 এই যে দেখেন এখানে প্রচুর ফুল এসেছে, এবং এই ইপসা 2 কিন্তু এটি বেশি বড় হয় না, এটি খাটো জাতের, এবং এটি গোড়া থেকেই কিন্তু সিম ধরা শুরু হয়। এটি গোড়া থেকে সিম ধরা শুরু হয়, তার প্রমাণ হচ্ছে এই যে দেখেন এখনও গাছটা কিন্তু একটু বড় হয়েছে মাত্র, তারপরে এই দেখেন প্রচুর ফুল আসছে। এটা হচ্ছে ইপসা 2। এবং তারপরে এখানে দেখেন আরেকটা ভ্যারাইটি, এই যে এটাও কিন্তু ইপসা 2, কিন্তু এটি হচ্ছে ব্র্যান্ড, অন্য একটা ব্র্যান্ড। তো এটি একটু লম্বা হয়, যার ফলে এখন ওরকম ফুল আসেনি, এবং এই গাছগুলো অনেক হেলদি আমার কাছে মনে হচ্ছে। বড় হওয়ার পর অবশ্য দেখা যাবে কতটুকু ফসল আসে। আর এ হচ্ছে আমার লাউয়ের মূল যে মাছাটা, এটি প্রচুর লাউ এসেছে, এবং কিছুদিন আগেও আমি এখান থেকে 2টি লাউ হারভেস্ট করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখন আরও প্রচুর লাউ এসেছে এখানে। আর আমার মাছাটা কিন্তু অনেক উঁচু একটা মাছা, যার ফলে এই যে দেখেন মাছার এই পর্যন্ত লাউ গাছগুলো এসেছে।
আর এই মাছাটা যদি নিচু হতো তাহলে দেখতেন যে পুরো মাছাটাই ভরে গেছে। এই পাশের পুরোটা অংশ জুড়েই কিন্তু লাউ আর লাউ। এই যে দেখেন, এই সবগুলোই কিন্তু আমি হান পলিনেট করেছি। যদিও হান পলিনেট করার এখন আর খুব বেশি দরকার নেই, তারপর আমি করেছি। তো আমি আসলে খুব বেশি লাউয়ের গাছ রোপণ করি না, খুব অল্প পরিসরে করি। আমি অন্যান্য সবজিগুলো রোপণ করার চেষ্টা করি। শুধুমাত্র লাউ দিয়েই যদি বাগান ভরে ফেলি তাহলে তো আসলে এই শখের বাগানের মানে যে সৌন্দর্য সেটি থাকলো না। তো আমি লাউ এই শুধুমাত্র এই একটা মাসায় মধ্যেই লাউ রোপণ করি। আর ওইখানে যে দেখছেন মাটির মধ্যে যেটা দেখলেন ওই মাটির মধ্যে একটা করি। আর এই মাসা এই আমার লাউয়ের সীমাবদ্ধ, এখানেই শেষ। আর এখান থেকে যাই পাই সেগুলি হারভেস্ট করি। আর পাশাপাশি কিন্তু আমি দেখছেন আপনারা অনেক ধরনের সবজি আমি হারভেস্ট করি এই আর্লি সামারে। অর্থাৎ লাউয়ের পাশাপাশি যদি অন্যান্য সবজিগুলোতে আমি মনোযোগ দিই তাহলে ভালো হয়, সেটাই আমি মনে করি। তার জন্য আমি অন্যান্য সবজিগুলোই মানে রোপণ করার চেষ্টা করি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে এই জুন মাসের শুরু থেকেই আমি হারভেস্ট করা শুরু করেছি। লাউ থেকে শুরু করে জিঙ্গা, চিচিংড়া, তারপরে ঢেঁড়স, এগুলো চিন্তা করা যায় এই সময় কিন্তু অনেক ঠান্ডা। তো লাউ রোপণ করার খুব বেশি যে দরকার আমি সেটা মনে করি না। এগুলো আমরা তো কমার্শিয়াল চিন্তা করে করি না, আমরা শখের বাগানে করি। তো সব কিছু যদি আপনার বাগানে থাকে তাহলে কিন্তু বাগানটা দেখতে সুন্দর লাগে। আর এখানে যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইপসা ওয়ান। এখানেও আরও কিছু ইপসা ওয়ান আমি রোপণ করেছি। তো এই ইপসা ওয়ানে দেখতেছি আমি ফুল চলে এসেছে। ইপসা ওয়ানটা আসলে অনেক ভালো একটা ভ্যারাইটি। এই যে দেখেন প্রতিটা গাছেই কিন্তু ফুল এসেছে। আর টমেটো সম্পর্কে আপনাদের কি বলবো, এই যে টমেটো আমি টমেটোও কিন্তু ওই লাউয়ের মতো খুব অল্প পরিসরে রোপণ করি। টমেটো মাত্র 4 থেকে 5টা গাছ রোপণ করি, আর লাউয়ের কয়েকটা গাছ এই। কিন্তু বাকি গাছগুলোতে আমাকে বেশি সময় দিতে হয়, বেশি কষ্ট করতে হয়। যেমন ঝিঙ্গা কিন্তু অনেক বেশি পরিচর্যা দরকার হয়, চিচিংড়ার পরিচর্যা দরকার হয়, নাগার পরিচর্যা দরকার হয়। শুধু গাছ রোপণ করলেই হবে না, যার জন্য আমি এই জায়গাগুলো নষ্ট করতে চাই না। খুব অল্প পরিসরেই মূলত আমি লাউ এবং টমেটোটা রোপণ করি। আপনারা জানেন যে এই জায়গাটাই আমি প্রতি বছর, এই যে এই বছর এখানে 6টা গাছ রোপণ করেছি, বাস এটুকুই। আর এই 6টা গাছ রোপণ করার পর আমি এই জুন মাসের ভিতরে 3বার টমেটো হারভেস্ট করেছি, চিন্তা করেন। আর এটা হচ্ছে চেরি টমেটো, ওই যে দেখেন এগুলো আমি বেশ কয়েকবার হারভেস্ট করেছি। এগুলো হচ্ছে প্লাম টমেটো, এই যে দেখেন এটি আরেকটা ভ্যারাইটি। এটিও কিন্তু প্লাম টমেটো, এই যে দেখেন। আর উপরেও আছে অনেক আরও। আর এখানে যে মরিচের গাছটি দেখতেছেন এই দেখেন, এই দেখেন প্রচুর প্রচুর মরিচ এসেছে। এবং এই গাছটি কিন্তু আমার গত বছরের গাছ। অল্প গরম পড়ার সাথে সাথেই মরিচের ফুল আর মরিচ এসে পুরো গাছটাই কিন্তু ভরে গেছে। আর এটি খুব জাল, উইন্টার আসে তখন আমি এই গাছটাকে ঘরের ভিতরে নিয়ে যাই। তখন এই গাছটাতে আমি এই যে গোড়াটা কিন্তু কোনো পানি আমি ব্যবহার করি না, শুধু অল্প পানি দিয়ে থাকি যাতে গাছটা না মরে। আর যারা উইন্টারের সময় ঘরের ভিতরে গাছ রাখেন আপনারা মনে রাখবেন যেন কোনো অবস্থায় পানি গাছের গোড়ায় বেশি না হয়। যদি পানি হয় তাহলে কিন্তু আপনার গাছ মরে যাবে। তো এই গাছটি আমি
এবছরও চেষ্টা করব রাখার, যেহেতু গত বছর আমি রাখতে পেরেছি, এবছর আশা করি রাখতে পারবো। আর যদি মরিচগুলো দেখেন, এই যে দেখেন, মানে পাতা তো আমি দেখছি না, পাতার চেয়ে মরিচই বেশি মনে হচ্ছে। তারপরে এই যে গাছটি দেখতেছি, এটি হচ্ছে কালো মরিচের একটা গাছ। এই গাছটিও কিন্তু গত বছরের। আর এই মরিচটি কিন্তু উপর দিকে আসে, এই যে দেখেন এগুলো উপর দিকে আসে এবং অসম্ভব জাল। এই যে দেখেন, এটিও কিন্তু গত বছরের গাছ। আমি এখানে এই যে দেখেন, এখানে কিন্তু মরিচগুলো শুকিয়ে গেছে। আর এগুলো কিন্তু আমি একদম পুক্ত বীজ এই মরিচের ভিতরে। তো এই বীজগুলো আমি সংগ্রহ করলে বা এখনই যদি আমি রোপণ করি তাহলে কিন্তু আমি চারা করতে পারবো। প্রচুর মরিচ, এই যে গত বছরের মরিচগুলো একদম শুকিয়ে গেছে, এই যে দেখেন। এবং এই দেখুন, আর এটা হচ্ছে আমার চাইনিজ পটল। তো এই যে পটল যদি আমি একটু আপনাদের দেখাই, আমি এই সপ্তাহের মধ্যে কিন্তু হারভেস্ট করতে পারবো, এই সপ্তাহের মধ্যে হারভেস্ট করতে পারবো। এই দেখেন, অনেক বড় বড় পটল হয়েছে। তো এই চাইনিজ পটলটাও কিন্তু আমি খুব বেশি রোপণ করি না, খুব অল্প রোপণ করি, মাত্র একটা বিটি। যে এখানে মাত্র 3টা গাছ আছে, এই 3টা গাছই এখানে। আর এখন যেটা দেখতেছেন, এটি তো আপনাদের সবার পরিচিত রানার বিনস। এই রানার বিনসটিও আমি কিন্তু মাত্র একটা বিটি রোপণ করি, অর্থাৎ 3 থেকে 4টা গাছ। এই রানার বিনস, লাউ এবং ওই যে আরেকটা কি টমাটো, এই 3টা, রানার বিনস, লাউ এবং টমাটো, এই 3টা কিন্তু, আর আরেকটা বললাম যে ইংলিশ পটল, সরি চাইনিজ পটল, এগুলো এই 4টা আমি খুব অল্প পরিসরে রোপণ করি, বেশি করি না। তো এই গাছটা দেখুন, প্রচুর ফুল এসেছে এই গাছে। আর এখানে আমি 2টা ভ্যারাইটি রোপণ করেছি, একটা হচ্ছে ইপসা 1 এবং ইপসা 2। তো ইপসা 1-এও আমি এখানে দেখছি যে প্রচুর ফুল এসেছে, আর ইপসা 2-তে এই দেখুন, ইপসা 2-তেও কিন্তু ফুল এসেছে। তো এখানে মাত্র 2টা ভ্যারাইটি রোপণ করেছি। আর গাছগুলো তো আমি দেখতেছি যে আজকে দিন পর্যন্ত অনেক হেলদি, অনেক লম্বা হয়েছে। আর এখানে আছে বাংলাদেশি মিষ্টি কুমড়া, পাশাপাশি আটলান্টা জায়েন্ট, যেটা আটলান্টিক জায়েন্ট, যেটা এটা ওই যে ডিফারেন্ট একটা পাতা দেখতেছেন, এটি হচ্ছে আরেকটা ভ্যারাইটি। আর বাকিগুলো সবগুলোই বাংলাদেশি মিষ্টি কুমড়া। শুধুমাত্র এখানে একটা গাছ রোপণ করেছি আমি, যেটা আমেরিকান একটা ভ্যারাইটি, ওটা। তো এখন যে দেখতেছেন, এটি হচ্ছে চাল কুমড়া। আমরা সবাই জানি যে চাল কুমড়ায় প্রচুর গরমের দরকার হয়, এবং এটি যখন আমরা রোপণ করি তখন হয়তো গ্রিন হাউস অথবা পলিটেনের ভিতরে রোপণ করি। আমি নিজেও কিন্তু গ্রিন হাউসের ভিতরে রোপণ করি, এবং প্রচুর চাল কুমড়া আমি হারভেস্ট করি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা জানেন গত বছর আমি বাইরে রোপণ করেছিলাম, ভালো ফলন পেয়েছি। এটি চমৎকার একটা ভ্যারাইটি। এটি বিশেষ করে থাইল্যান্ড, বার্মা, চায়না, ভিয়েতনাম, এই দেশগুলোতে হয়ে থাকে। তো আমি বীজ সংগ্রহ করার পর আমি গত বছর বেশ ভালো ফসল হারভেস্ট করেছি। এবছর আমি বাইরে রোপণ করেছি। এই দেখেন, আজকে জুন মাসের 29 তারিখে যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটা কিন্তু কোনো গ্রিন হাউস বা পলিটেনের ভিতরে না। এই যে দেখেন, এখানেই 2টা, তারপর এই যে এখানে আছে আরেকটা। এই চাল কুমড়া ভ্যারাইটিটি অনেক ভালো। তারপরে এখানে দেখতেছেন করলা। করলা আমি এই জুন মাসে প্রচুর করলা হারভেস্ট করেছি, আলহামদুলিল্লাহ আমি খুশি। আর আজকের দিন পর্যন্ত যদি দেখেন, গাছ ভর্তি করলা। আর এটি হচ্ছে বরবটির গাছ। আর ওখানে আরও কিছু করলা রোপণ করেছি মাটির মধ্যে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে এই গাছগুলো। এই দেখুন, লতা বেগুনের
একটি গাছ। এই গাছটি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন মানে গাছে যে পরিমাণ পাতা তার চেয়ে অনেক দ্বিগুণ ফুল। ফুলের একটা সমস্যা, আমরা যারা প্রবাসে সামার গার্ডেনিং করি আমাদের সবার ফুলের সমস্যা। অনেকে বলেন যে ভাই গাছে ফুল আসতেছে না। আপনাদেরকে সবসময় বলি যে আপনারা ফুলের জন্য যা যা করবেন তাহলে আপনারা অ্যাপসন সল্টটা পানির সাথে মিক্স করে গাছের গুঁড়ায় দেবেন এবং গাছের পাতায় স্প্রে করবেন। পাশাপাশি সবচেয়ে ভালো যে লিকুইডটা সেটি হলো এই লিকুইডটা। এটি আপনারা গার্ডেন সেন্টার পাশাপাশি অনলাইনে পাবেন এবং এটি সব ধরনের গাছে আপনারা দিতে পারবেন। কিভাবে দিবেন সেটি অপর পাশে লেখা রয়েছে। এটি আপনারা গাছে দিবেন, দেখবেন যে সব ধরনের গাছে আপনাদের প্রচুর ফুল আসবে। আর প্রচুর ফুল আসা মানেই হচ্ছে আপনার গাছে প্রচুর সবজি আসা। ফুল না আসলে সবজি আসবে কোথা থেকে? এখন আপনাদেরকে আমার গ্রিন হাউসের ভিতরে নিয়ে আসলাম। আর প্রথমেই হয়তো সবারই চোখ যাবে, নজরে পড়বে, এই যে দেখেন তরমুজ। এখানে একটা তরমুজ, ওখানে আরেকটা, তারপরে ওই যে ওখানে আরেকটা আছে। বেশ কয়েকটা তরমুজ এসেছে এবছর। আমি গত কয়েক বছর ধরেই তরমুজ হারভেস্ট করে আসছি, এবছরও করব ইনশাল্লাহ। যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে তো দেখতেছেন সিসিংরা, প্রচুর সিসিংরা এসেছে গাছে। আর নাগার গাছ নিয়ে তো আপনাদেরকে নিয়মিতই আপডেট দিচ্ছি, ভিডিও দিচ্ছি, আপনারা দেখছেন। এই যে দেখেন এখানে আমার সবচেয়ে বড় যে নাগার গাছ সেটি, এই যে দেখেন। এরকম আরো অনেক নাগার গাছ এই পাশে, এই যে দেখেন। তো যে কথাটি আমি একটু আগে বলছিলাম যে বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিচর্যা করতে হয়, তার মধ্যে হচ্ছে এই ঝিঙ্গা। জুন মাসের শুরু আমি ঝিঙ্গা হারভেস্ট করেছিলাম। এটি অনেক বড় একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, কেননা তখন তো আপনারা জানেন জুন মাসে অনেক ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও আমি এই গাছ থেকে ঝিঙ্গা হারভেস্ট করেছিলাম। তারপরে আরেকবার হারভেস্ট করেছি। আর এই যে দেখেন শুধু এরকম আরো অনেক ঝিঙ্গা গাছে। আর এই পাশটা কি বলবো যে একদম প্রতিটা ইয়েতে এই দেখেন প্রচুর এসেছে ঝিঙ্গা। তো এই ঝিঙ্গার গাছগুলোকে বেশি পরিচর্যা করতে হয়, যার ফলে আমি অন্যান্য বিশেষ করে লাউ, টমাটো, ইংলিশ চাইনিজ পটল, তারপরে রানার বীজ, এগুলো একটু অল্প রোপণ করি। আর শুধুমাত্র নাগাটা একটু বেশি করি। এটি বেশি করার কারণ হচ্ছে যে যারাই বাগানে আসেন না কেন সবার আগে একটা নাগাই নিতে চান, হাত দিয়ে হারভেস্ট করতে চান, তুলতে চান। তো এই নাগাটাই আমি বেশি রোপণ করি এবং বেশ কিছু ভ্যারাইটি এখানে আমি রোপণ করি। তো আজকে এই 29 তারিখে যদি আপনাদেরকে দেখাই নাগার গাছটা, এই যে দেখেন এখানে প্রচুর নাগা, এবং এই নাগাটা কিন্তু একেবারেই রেডি হারভেস্ট করার উপযোগী। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন, অনেক ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা, এখানে আমার একটা পেঁপে গাছ রয়েছে। এই যে দেখেন পেঁপে গাছ। এই পেঁপে গাছটি কিন্তু এই বছরের না, এই পেঁপে গাছটি হচ্ছে গত বছরের, এবং এটি খাটো জাতের এবং হাইব্রিড। তো এবছর আমি আশা তো করতেছি পেঁপে যদিও না আসে অন্তত ফুল আসবে, ফুলটা যেন আমি দেখতে পাই। এত কষ্টের একটা গাছ। এই যে দেখেন এটি আমি গত বছর থেকে এই পেঁপে গাছটিকে যত্ন করে আসছি, লালন পালন যেটাকে বলে, পরিচর্যা করে আসছি। তো এটি গত বছরের পেঁপে গাছ। আশা করি এবছরে 2 বছর হয়ে গেল, এবছর তো আমি অন্তত ফুলের মুখ দেখব। আর এই পাশে যেগুলো দেখতেছেন এই সবগুলোই কিন্তু নাগার গাছ, বিভিন্ন ভ্যারাইটির নাগার গাছ এগুলো। এই দেখেন একটা পাতা যদি দেখেন নাগা গাছের, এবং পাতার নিচের অংশটুকু যদি একটু দেখাই, এই যে দেখেন
পরিষ্কার। আর এই কচু গাছ সম্পর্কে তো আপনারা সবাই জানেন, এটি হচ্ছে উচ্চ বংশের একটা ভ্যারাইটি, উচ্চ বংশের কচু গাছ। এই কারণে উচ্চ বংশের যে এই কচু থেকে কোনো লতি পাওয়া যায় না। আর এটি যদি আপনি এবছরের উপর করেন 1 শতক, আগামী বছর হয়ে যাবে 10 শতক। এত দ্রুত বংশ বিস্তার করে এই উচ্চ বংশের ডাগুরাজ কচু। এটা শুধু ডাগু, যারা এইসব ডাগু পছন্দ করেন তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হলো এই পেরুর উচ্চ বংশের ডাগুরাজ কচু। তবে এটি থেকে আপনি কোনো লতি আশা করতে পারবেন না, শুধু বংশ বিস্তার করবে। প্রতিটা সামারে আপনি প্রচুর ডাগু হারভেস্ট করতে পারবেন। আর এখানে যে দেখতেছেন, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন যে জানেন যে আমি যখন এবছর সামার গার্ডেনিং শুরু করেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর ডুগি ছিল। আর এই যে দেখেন এই দুটো আমি বীজের জন্য রাখছি। তারপরে এই যে একটা, আমি এখানে কিন্তু কোনো বীজ রোপণ করিনি। গত বছরের যে বীজ পড়েছিল সেই বীজ থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে। এই যে দেখেন, এগুলো তো নতুন। এই জুন মাসের শুরুতে অনেকবার হারভেস্ট করে জায়গাটা খালি করার চেষ্টা করেছি। একদিকে আমি খালি করি আর একদিকে গাছ উঠে। এই যে দেখেন, এগুলো কিন্তু নতুন নতুন উঠতেছে। তো এই বাঁশডুগিটি এতই ভালো যে দেখুন আবার নতুন করে উঠতেছে। এখন এগুলো আমি বড় করব কিভাবে? এখানে তো আমি লতিরাজ কচু রোপণ করেছি। তো আমি ভাবতেছি এখন থাক, এরকম হওয়ার পরেই সবগুলো তুলে ফেলবো। দেখেন, এত ডুগি খাওয়া হয়েছে এই অল্প জায়গা থেকে যে এখন আর ডুগি রাখতে ইচ্ছে হচ্ছে না, শুধুমাত্র কয়েকটা বীজের জন্য রাখবো। গত একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমি বাগানে এই বছর প্রথম তরমুজ রোপণ করেছি, এবং ওই তরমুজ গাছগুলোকে বেশি পরিচর্যা করতে হচ্ছে, কেননা ইংল্যান্ডের মাটিতে খোলা আকাশে তরমুজ চাষ করা যায় না। এটা গ্রিন হাউস অথবা পলিটেনের দরকার হয়। আমি অনেক বছর ধরেই আমার এই গ্রিন হাউসের ভিতরে প্রচুর তরমুজ হারভেস্ট করে আসছি। তো বাইরে রোপণ করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, দেখি কি হয়। আর আরেকটা যে চ্যালেঞ্জ বলছিলাম সেটি হচ্ছে এই যে কিকুম্বা গাছ। এটি হচ্ছে আর্মানিয়ান একটা ভ্যারাইটি। আমি গত কয়েক বছর আগে এক জায়গায় খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই বছর আমি বীজ সংগ্রহ করে সেই বীজ থেকে চারা করে এই গাছগুলো করেছি। দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে গাছগুলো, খুব সুন্দর হয়েছে, ফুলও প্রচুর এসেছে। তবে কিকুম্বা তেমন আসেনি, মাত্র একটা কিকুম্বা এসেছে। এই যে এখানে, এই যে দেখেন, আমি এই শখের বাগানে সবসময় চেষ্টা করি ভিন্ন রকম কিছু করার। শখের বাগানের মূল কথাই হচ্ছে যে একটা দুটা ভ্যারাইটির প্রচুর গাছ রোপণ করে বাগান ভরে ফেলবো, এরকম আমি কখনো করি না। আমি বিভিন্ন ধরনের ভ্যারাইটি রোপণ করি এবং আমি বিভিন্ন দেশ থেকে বীজ সংগ্রহ করি, অনেক কষ্ট করে বীজ সংগ্রহ করি, এবং আমি চেষ্টা করি এই ইংল্যান্ডের মাটিতে এই শখের যে বাগান, এই বাগানে বিভিন্ন ধরনের সবজি ফল এগুলো রোপণ করার। তো এই কিকুম্বাটি খাওয়ার পর যখন আমার ইচ্ছা হলো যে আমি আমার বাগানে রোপণ করব, তো এই বছর প্রথম রোপণ করলাম, দেখা যাক কি হয়। আপনারা অনেকেই হয়তো জানেন যে আর্মানিয়ান কিকুম্বাটা অসম্ভব সুন্দর একটা কিকুম্বা। আর এপাশে এটাও কিন্তু আর্মেনিয়ান একটা কিকুম্বা, অনেক বড় গাছ হয়েছে মাশাআল্লাহ। আমি তো দেখতেছি এই গাছে আরেকটা আছে এখানে, এই যে দেখেন মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমি 2টা আর্মেনিয়ান কিকুম্বা দেখলাম। এখান থেকে যদি একটাই বাঁচে তাহলেই কিন্তু আমার এই পরিশ্রম, এই যে শখ, এটা কিন্তু পূর্ণ হয়ে যাবে, যেহেতু এটি সম্পূর্ণ ভিন্ন একটা ভ্যারাইটি এবং প্রথম বাগানে রোপণ করেছি। আর এপাশে আছে তরমুজের গাছ, এই যে এখানেও প্রচুর তরমুজের গাছ আছে। আর তরমুজটা তো আমি বেশ কয়েক বছর ধরেই হারভেস্ট করি। আর একটু আগে যে লতা সম্পর্কে আপনাদের বললাম, যে লতা হচ্ছে কয়েকটা ভ্যারাইটি লতার হয়, তার মধ্যে এটি হচ্ছে পানি কচুর লতা। এটি অনেক বড় হয় এবং এটি পানির মধ্যেই মূলত হয়। তো এই লতা আপনাদের দেখাবো গোড়ায় কি পরিমাণ লতা এসেছে।
এই দেখুন নিচে পানি, তার মধ্যে আমি এই বাকেটটা রাখছি। এই যে দেখেন লতা, এই যে সবগুলো লতা, এই অংশটুকু লতা। আর এখানে আমি কেটে এখান থেকে আরেকটা চারা করব, এখান থেকে কেটে তারপর এই যে দেখেন এখানেও এই যে লতা। একটা গাছ থেকে অনেক লতা লতি পাওয়া যায়। তো এই গাছটা থেকে এই যে এটাও কিন্তু আমি এখান থেকে তুলে আলাদাভাবে রোপণ করবো। আর গাছটা দেখেন কত বড় একটা গাছ, এই যে দেখেন বিশাল একটা গাছ। তো এটা হচ্ছে পানি লতি। পানি লতিটা মূলত একটু বড় হয়, এই যে এরকম বড় হয়। এই পাশে যদি একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এই যে দেখেন কত লতা এসেছে। এরকম যদি 4-5টা গাছ হয় তাহলে কিন্তু কয়েকদিন পর পরই আপনি লতা হারভেস্ট করতে পারবেন। আর এখন এই যে দেখেন, হ্যাঁ, জুন মাসের 29 তারিখে দেখেন এই যে চাল কুমড়া, এখানে একটা চাল কুমড়া, তারপর ওখানে আরেকটা চাল কুমড়া। এই যে দেখেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে গত বছর আমি এই চাল কুমড়াটি রোপণ করেছিলাম এবং এই গোড়া থেকেই কিন্তু চাল কুমড়া ধরা শুরু হয়েছিল এবং অসম্ভব সুন্দর একটা ভ্যারাইটি। আর উপরে উপরে আরো অনেক চাল কুমড়া এসেছে, এই যে দেখেন। এই যে নাকা গাছগুলো, এই সবগুলো হচ্ছে টবের মধ্যে, এই পাশে যেগুলো হচ্ছে এই সবগুলো কিন্তু টবের মধ্যে। তো এই এই সব গাছই কিন্তু আমার গ্রিন হাউসের ভিতরে। আর এই টবের পাশাপাশি আমি এখানে এই যে দেখেন মাটির মধ্যে কয়েকটা নাগার গাছ রোপণ করেছি। এটিও বাংলাদেশি সিলেটি কালানাগা। তো এগুলো আসলে খুবই ভালো গ্রোথ হচ্ছে। এই যে দেখেন প্রচুর ফুল এসেছে এবং গাছগুলো কিন্তু অনেক হেলদি। এই যে দেখেন, আর এখানে আমি এই যে আরও নতুন করে কিছু সিমের বীজ রোপণ করেছিলাম, চমৎকার চারা হয়েছে। এগুলো হাইব্রিড, এগুলো বাগানে রোপণ করব। এগুলো চাল রোপণ বীজ থেকে চারা হওয়ার 50 দিনের ভিতরেই কিন্তু সিম আসে। তো এখন সময় আছে, এগুলো সমস্যা নাই, এগুলো রোপণ করব। আজকে আমার বাগানে কিছু সবজি হারভেস্ট করব আপনাদের সাথে নিয়ে এই জুন মাসের 29 তারিখে। এখন আপনাদের নিয়ে সবজি হারভেস্ট করি, চলুন। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। তো সময় তো বেওরা, এখন আমি প্রথমে এই যে এখান থেকে কয়েকটা করলা হারভেস্ট করব। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই যে তারপরেরটা আমি হারভেস্ট করে নেব। আর এখন এই যে দেখেন আরও অনেকগুলো করলা রয়ে গেছে। তো এটি আমি হারভেস্ট করব না, এটি বীজ সংগ্রহের জন্য রেখে দেব। আর এই যে এখানে আছে দুটা, তারপরে এখানে আছে আরও প্রচুর করলা আছে, এগুলো আরও কয়েকদিন পরে পর্যায়ক্রমে হারভেস্ট করব। তো এখন এই যে এখান থেকে একটা অভারজিন হারভেস্ট করব, এটা এই যে এটা হারভেস্ট করব। আর এটি আর একটু বড় হবে, চাইলে আজকেও হারভেস্ট করতে পারবো। তো এই তিনটা না অন্যদিন হারভেস্ট করব।
তো এখন এই যে বিশাল বেগুনটি এটি হারভেস্ট করব। এই দেখুন, তারপরে এখান থেকে দুটো আছে, এই যে এটা হারভেস্ট করব। তারপর আরেকটা আছে এখানে, আর এখন গাছে আরো অনেকগুলো আছে, সেগুলো পরবর্তী সময় হারভেস্ট করব। তো এখন এখান থেকে জিঙ্গা হারভেস্ট করব। এই যে দেখেন একটা, এই যে, তারপরে যেটা আছে এটাও হারভেস্ট করে নেব। এখন এখান থেকে সিসিংরা একটা হারভেস্ট করব। এগুলো সম্ভবত আর বেশি বড় হবে না, কেননা এগুলো যখন আসে তখন শীত ছিল, আর এর কারণে বড় হয়নি। এখানে আছে আরেকটা, এই যে, এগুলো একটু বড় হবে মনে হয়, এটা থাক। এখন দেড়শ, এই যে, এর আগেও আমি আরো দুবার দেড়শ হারভেস্ট করেছি। মাশাআল্লাহ এবছর প্রচুর দেড়শ হয়েছে, এবং এই প্রথম আমি রোপণ করেছি। আমি খুশি দেড়শের ফলন দেখে। আগামী বছর আরো বেশি করে দেড়শ রোপণ করব।